স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের, জানালো বিএনপি। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার খান ইউনিসে ইসরায়েলের ড্রোন হামলা, শিশুসহ 2 জনের মৃত্যু। এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এছাড়া স্বাক্ষরিত সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায়ও বর্তমান সরকারের। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা জানান। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশবাসী তা গ্রহণ করবে না। জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থান জানাতে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। তিনি জানান, জুলাই সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। বিএনপি নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। কিছু রাজনৈতিক দল সনদের বাইরে গিয়ে অযৌক্তিক দাবি তুলছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে। বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এদিকে ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন, গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে তা দেশের মানুষ গ্রহণ করবে না। আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনোদিন যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। এইবার যদি নির্বাচনটা পিছায় যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও প্লাস আপনারাও, যেহেতু এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দলের লকডাউন কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই দিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকায় মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, বাইরে থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময় মিছিল করে আবার ঢাকার বাইরে চলে যায়। এসব ঘটনায় অক্টোবর থেকে 552 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ করানোর জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। অনতিবিলম্বেই
আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাল্লাহ। এবং 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা নেই। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা তা জানা যাবে 20 নভেম্বর। মঙ্গলবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের এই তারিখ নির্ধারণ করে। এর আগে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 10ম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। গত 21 অক্টোবর সুপ্রিম কোর্টে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি শুরু হয়। টানা 10 দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত এই মামলার রায়ের দিন ঠিক করে। আইনজীবীদের প্রত্যাশা আবারও ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আমরা বিশ্বাস করি আদালত আমাদের এই যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তাতে সন্তুষ্ট হবেন এবং এই আপিলটি অ্যালাউ করে 13শ সংশোধনী সংবিধানে বেগম খালেদা যেটা প্রণয়ন করেছিলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সেটা আবার সংবিধানে ফিরে আসবে। অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আগের রায় রিভিউ চেয়ে আবেদনকারী সংগঠন সুজনের আইনজীবী জানান, এই ব্যবস্থা নিয়ে রায়ে একটা গাইডলাইন চাওয়া হয়েছে। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে 13শ সংশোধনী সংবিধানে ফিরে আসবে এবং ফিরে আসার পরে আমি বলছি যে এটা কার্যকর হবে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরের নির্বাচন থেকে। অ্যাটর্নি জেনারেল জানান, গণতন্ত্রের ক্যান্সার দূর করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতে হবে। অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। এটা সবার উপসংহার, সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। আওয়ামী লীগ সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমানা নিয়ে মামলার কারণে তফসিলের তারিখ ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার থেকে দলগুলোর সাথে ইসি সংলাপে বসতে যাচ্ছে। বাগেরহাট সংসদীয় সীমানার আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরতে মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে যান জেলা বিএনপি ও জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে সাংবাদিকদের জানানো হয়, বাগেরহাটের 4 আসন থেকে কমিয়ে 3 আসন করা এবং গাজীপুরের 5টি আসন থেকে বাড়িয়ে 6টি আসন করে নির্বাচন কমিশন 4 সেপ্টেম্বর যে গেজেট প্রকাশ করেছে তাকে উচ্চ আদালত অবৈধ ও বেআইনি ঘোষণা করেছে। আমরা অনুরোধ করেছি, আপনারা যে কোনো প্রক্রিয়াই হোক, যা বুঝেই হোক, আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। সুতরাং এই পর্যায়ে বাংলাদেশে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের দায়িত্ব আপনারা নিয়েছেন এবং আমরা মনে করি নির্বাচনটি সুসম্পন্ন করার জন্য একমাত্র নির্বাচন কমিশনকেই সম্পূর্ণ নিরপেক্ষ এবং শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর ইসি সিদ্ধান্ত নেবে। তবে সীমানা নিয়ে অন্তত 30টি মামলা থাকায় ডিসেম্বরের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে
পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তিনি জানান, সোমবার প্রকাশিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টার ও প্লাস্টিক জাতীয় জিনিস চলাচলে বিঘ্ন ঘটায় এমন কিছু নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। আরপিও এবং আচরণ বিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে 13 নভেম্বর থেকে দলগুলোর সাথে সংলাপ শুরু করবে ইসি। বিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। একটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। গণভোটের সময়সূচি নিয়ে ইসি এখনো কোনো নির্দেশনা পায়নি বলেও জানান তিনি। অনেক ধন্যবাদ আপনাদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন প্রাণী থেকে যেমন রোগ ব্যাধি মানবদেহে সংক্রমিত হচ্ছে, তেমনি মানুষ থেকেও প্রাণীর দেহে রোগ ছড়াচ্ছে। এই অবস্থায় প্রাণীকুল, পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা জরুরি। এজন্য কৃষিকাজে কীটনাশক ও পশু খাদ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে। আজ রাজধানীতে এক আলোচনায় এসব কথা উঠে আসে। মানুষ জীবনযাপনের জন্য অন্যান্য প্রাণী, পরিবেশ ও উদ্ভিদের ওপর যেমন নির্ভরশীল, তেমনি প্রাণীকুল এবং পরিবেশও মানুষের ওপর নির্ভরশীল। কিন্তু নানাবিধ কারণে দূষিত হচ্ছে পরিবেশ। রোগ বাসা বাঁধছে প্রাণীর শরীরে, ফলে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সংক্রামক রোগ। তাই মানুষকে নিরাপদ রাখতে যত্ন নিতে হবে প্রাণী ও পরিবেশের। এই চিন্তা থেকে প্রতি বছর নভেম্বরে বিশ্বজুড়ে পালিত হয় ওয়ান হেলথ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ICDDRBতে আয়োজন করা হয় আলোচনার। এতে বক্তারা বলেন, মানুষের শরীরে অন্যান্য প্রাণী কিভাবে প্রভাব ফেলছে তার বড় উদাহরণ করোনা মহামারী। অনেক রোগ প্রাণীর মাধ্যমে মানুষে আসছে, মানুষের মাধ্যমে আবার অ্যানিম্যালে যাচ্ছে। যেমন আপনার কোভিডের কথা আমরা জানি, বাদুড় থেকে এসে মানুষের মধ্যে আসলো এবং সারা পৃথিবীকে আক্রান্ত করে ফেললো। এরকম ম্যালেরিয়াও কিন্তু প্রাণী থেকে, বানর থেকে মানুষের মধ্যে এসছে। এরকম পৃথিবীতে যে ওয়ান হেলথ কনসেপ্টটা হচ্ছে, সবাই একসাথে ভালো থাকতে হবে, প্রাণীও ভালো থাকতে হবে, মানুষও ভালো থাকতে হবে, পরিবেশও ভালো থাকতে হবে। অ্যানথ্রাক্স এমন আরেকটি রোগ, এটিও মানব স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। এই অবস্থায় চাই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা, এমনটিই বলছেন এই জনস্বাস্থ্যবিদ। যতটুকু গবেষণা হয়েছে ততটুকুই কিন্তু একেবারে ভয়াবহ চিত্র উঠে এসেছে। খাবারে যে দূষণ, যে আমাদের গাছপালা, প্রাণী, মুরগি, মাছে যে সমস্ত অপ্রয়োজনীয় ঔষধ এবং কীটনাশক ব্যবহার করা হয়, তার একটা বিপজ্জনক মাত্রায় পাওয়া গেছে। এখন বাজার থেকে সেগুলো তুলে এনে গবেষণা করা হয়েছে। তিনি বলেন, মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে দরকার সমস্যার প্রমাণভিত্তিক সমাধান ও সচেতনতা। নিয়ন্ত্রিত পরিবেশে নিরাপদভাবে আমাদের এই খাদ্যগুলো তৈরি করার কথা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। দিল্লির পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 12 জন নিহত এবং 21 জন আহত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদের কাচেহরি আদালত ভবনের বাইরে পার্ক করা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এর পরপরই আদালত ভবন খালি করে দেওয়া হয় এবং পেছনের দরজা দিয়ে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। আদালতের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মাথার খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, ভারত সমর্থিত সশস্ত্র যোদ্ধা এবং আফগানপন্থী তালেবানদের মদতপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ নামের একটি সশস্ত্র সংগঠন এ হামলা চালিয়েছে। এদিকে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ভারত সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবারের ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। তার নাম উমর মোহাম্মদ। তিনি আল ফালা মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, উমর ছিলেন সম্প্রতি জম্মু কাশ্মীর ও হরিয়ানার যৌথ অভিযানে গ্রেফতার করা অপর 2 চিকিৎসকের ঘনিষ্ঠ সহযোগী। তদন্তে জানা গেছে, হামলায় ব্যবহৃত সাদা রঙের হুন্দাই গাড়িটি বিস্ফোরণের আগে 3 ঘন্টা লালকেল্লার পার্কিংয়ে দাঁড়িয়েছিল। উমর পুরো সময় গাড়ির ভেতরেই অবস্থান করেন বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় অন্তত 9 জন নিহত হয়। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে, যার মধ্যে 1 জন শিশু।
সোমবার এ হামলার ঘটনা ঘটে। হামাস জানায়, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিনই এর শর্ত ভঙ্গ করছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 271 জন নিহত হয়েছে, যাদের 90%-এরও বেশি বেসামরিক নাগরিক। এদিকে চুক্তির অংশ হিসেবে আরও 15 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের, জানালো বিএনপি। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার খান ইউনিসে ইসরায়েলের ড্রোন হামলা, শিশুসহ 2 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।